স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আমরা অনেক সময় একজন মানুষকে তার সীমাবদ্ধতা দিয়ে বিচার করে ফেলি, কিন্তু খুব কম সময়ই তার সম্ভাবনাকে দেখার চেষ্টা করি। দর্শক, আজকের গল্পে এমন একজন তরুণকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সে শুধু একজন ADHD তরুণ নয়, তার পরিচয় তার অসাধারণ মেধা, অদম্য চেষ্টা এবং তার স্বপ্নে। গণিতের জটিল সমস্যার সমাধান সে অনেক সময় মুখে মুখেই করে ফেলে। HSC পর্যায়ে পড়াশোনা করায় এই তরুণ ইতোমধ্যেই অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা ও পুরস্কার। তবে এই গল্প শুধু একজন মেধাবী তরুণের নয়, এটি একজন মায়ের নিরলস সংগ্রামের গল্প, একজন বাবার নীরব দায়িত্ববোধের গল্প এবং একটি পরিবারের অবিচল ভালোবাসার গল্প। চলুন দর্শক, গল্প শুরুর আগে আমাদের আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। সম্ভাবনা ও সাহসিকতার গল্প শোনাতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে ADHD বৈশিষ্ট্য সম্পন্ন সম্ভাবনাময় তরুণ আবদুল্লাহ আল আহনাফ শাফিন, আর তার সাথে আছে তার সাহসী মা সুলতানা রাজিয়া। দর্শক, চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আর আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, প্রথমে চলে যাব আমি এখন শাফিনের কাছে। শাফিন, কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে আজকে বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলামের এই অনুষ্ঠানে এসে, এই যে তুমি তোমার এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা শেয়ার করবে আজকে আমাদের দর্শকদের সাথে? জি, ভালোই লাগছে। বাসায় কে কে আছে সেটা একটু শুনি। আমার নানা ভাই আছেন, আর বোন আছেন, আর বাবা মা আছেন, আমি আছি। ভাইয়া নাই? না, কোনো বড় ভাই নাই। ছোট ভাইও নাই? ছোট বোন আছে। ছোট বোন আছে। তাহলে তোমরা দুই ভাই বোন? এক ভাই এক বোন। বোনের নাম কি? সিদ্ধাতুল মুনতাহা সুবা। সুভা কি করছে? পড়াশোনা করছে নিশ্চয়ই। হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। শাফিন কি করছে এখন? পড়াশোনা করছি। কোন কলেজে তুমি পড়াশোনা করছো? ঢাকার মোহাম্মদপুর এলাকার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। তোমার এই যে কলেজে পড়াশোনা, তাহলে তোমাকে অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হয়েছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রাইমারি, সেকেন্ডারি, তারপর এই পর্যায়ে আসলাম হায়ার সেকেন্ডারি, তারপর তো ইউনিভার্সিটিতে চলে যাব। বছরটা পার হলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মহাযুদ্ধ শুরু হবে। ইন্টারমিডিয়েটে যেমন মহাযুদ্ধ, ভার্সিটির ভর্তি হওয়ার যুদ্ধটাও আরও বেশি কঠিন। কেমন কাটছে তোমার এই কলেজ জীবনটা? খুব ভালোই কাটছে আসলে। সেখানকার শিক্ষক শিক্ষিকারা অনেক হেল্পফুল, অনেক আদর করে। এমনকি সহপাঠীদেরকে বলেও দেওয়া হয়েছে বিষয়গুলো থেকে শিক্ষক বুঝিয়ে দিয়ে গেছেন। শ্রেণী শিক্ষক কি বুঝিয়ে দিয়েছেন সহপাঠীদেরকে সেটা একটু জানতে চাই। আমার শ্রেণী শিক্ষক আমার সহপাঠীদেরকে এই মর্মে বলে গিয়েছেন যে আবদুল্লাহকে যেন সহযোগিতা করা হয়। তোমার কিছু কিছু সহপাঠী তোমাকে অনেক সহযোগিতা করছে, তো এই যে সহযোগিতা করছে, কোন কোন ক্ষেত্রে তারা শাফিনকে সহযোগিতা করছে সেটা একটু জানতে চাই। আমি কথা বললে তারা অ্যাকচুয়ালি অ্যাটেনটিভলি মনোযোগ দিয়ে শুনে, বা অবজ্ঞা করার কোনো ভান বা বাহানা খুঁজে না। সহপাঠীরা প্রকৃতপক্ষে আমার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টায় আছে। শাফিন, আমি শুনেছি যে গণিতের প্রতি তোমার অসম্ভব ভালোবাসা। জটিল জটিল সব গাণিতিক সমস্যা তুমি মুখে মুখে সমাধান করে ফেলতে পারো। এই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই তোমার কাছে। ছোটবেলা থেকে গণিতকে দেখে আসছি, অনেক অনেক দেখে আসছি। তারপর বাসায় আশেপাশে রিক্সা, গাড়ি, সিএনজি যেখানেই দেখতাম, যেখানেই সংখ্যা দেখতাম সেখানেই গাড়ির নাম্বার বলে বলে বাসা থেকে স্কুলে যাইতে যাইতে আওড়াইতাম, অর্থাৎ বলতাম। গণিতকে আমি মন থেকে নিয়েছি, অর্থাৎ বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারছি যে গণিত আসলে বিজ্ঞানের মূল এটি ছাড়া আসলে জীবনের এক বিন্দু পরিমাণও চলা সম্ভব না। এর জন্য গণিতটাকে এত বেশি গুরুত্ব দিছি।
কারণ গণিত থেকেই সব কিছুর শুরু, বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় সব গাণিতিকভাবে যেহেতু সমাধান করতে হয়, তাই ওইটাকে ভিত্তি ধরে বাকি সব কিছু ধরে এগিয়ে চলা সম্ভব। সাফিন, আরো অনেক গল্প হবে তোমার সাথে মায়ের কাছ থেকে ফিরে, কেমন? জি। সুলতানা রাজিয়া আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপা, আপনি তো জব করছেন, জি। কোথায় কাজ করছেন? আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে কমার্শিয়াল অডিট ডাইরেক্টরেটে আছি। আপা, প্রথমে জানতে চাই, এই যে আপনার সন্তান, ও স্পেশাল নিড, এটা আপনি ওর কত বছর বয়সে বুঝতে পেরেছিলেন? অ্যাকচুয়ালি ও যখন খুব ছোট ছিল, বাচ্চারা তো ব্যাবলিং করা শুরু করে 9 মাস বা 1 বছর থেকে, তখন ও কথা বলতো, বাবা মা এক শব্দ বলতে পারতো, কিন্তু 1 বছরের পর থেকে ও কথা বলা টোটালি বন্ধ করে দিয়েছিল। তারপরে আমরা অনেক চেষ্টা করেও আর 2.5 বছর পর্যন্ত ওর কথা বলানোটা শুরু করাতে পারিনি, জি। একেবারেই বন্ধ হয়ে গেছিল। পরে আমরা ডাক্তার দেখালাম, চাইল্ড স্পেশালিস্ট। উনি বললেন কথা বলতে কোনো প্রবলেম নাই, আপনারা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিয়ে যান, ওইটা পিজিতেও আছে, শিশু হাসপাতালেও আছে, আপনাদের যেটা সুবিধা হয়। তারপর আমরা শিশু হাসপাতালে গেলাম, ওখানে গিয়ে 2.5-3 ঘন্টা কথা বলে তারপর উনি ডায়াগনোসিস করেছিলেন যে এটা ADHD অ্যান্ড কমিউনিকেশন ডিসঅর্ডার আছে। তখন সাফিনের বয়স কত? 3 বছরের মতন। তারপর আপা কিভাবে নিজেদেরকে তৈরি করলেন? দুজনে মিলে চিন্তা করলাম কিভাবে কি করা যায়। সেও জব করে, আমিও জব করি, দুজনেই ব্যস্ত। অফিস করার পাশাপাশি আমার বাসায় আমাকে হেল্প করছে আমার বাবা মা ভাই বোন, আর স্কুলে হেল্প করছে স্কুলের প্রিন্সিপাল, ক্লাস টিচার, এবং আমার বাচ্চার সাথে যে অভিভাবকরা ছিলেন তারা যে এত বেশি হেল্প করছেন, সব জায়গা থেকে এই হেল্পটা না পেলে ও আসলে এত দ্রুত ইমপ্রুভ করতে পারতো না। তারপরে স্কুলে যখন ওকে দিতে যাই আমি, তখন নৌ পরিবার শিশু নিকেতন স্কুলটাতে ওকে ভর্তি করানোর চেষ্টা করি। ভাইবা নিচ্ছিল ওর, প্রথম দিন গিয়েই একদম প্রিন্সিপালের টেবিলের উপর থেকে সব কিছু ছুঁড়ে নিচে ফেলে দিছে, একদম এভরিথিং, ফোন টোন সহ ফেলে দেওয়ার পরে প্রিন্সিপাল ম্যাডাম বলতেছে, আপা বাচ্চাটা তো একটু অশান্ত, ওকে নিলে অন্য বাচ্চাগুলো মেনটেন করা কঠিন, প্লের বাচ্চা সবই ছোট, আমাদের তো 1:1 সাপোর্ট নাই, আমাদের হচ্ছে 25টা বাচ্চার জন্য 1 জন করে আয়া, তো আমরা বোধহয় ওকে নিতে পারবো না। পরে আমার অফিসে যিনি SFC ছিলেন শ্যামলকান্তি স্যার, উনার কাছে গিয়ে বললাম যে স্যার আমার বাচ্চাটার তো এরকম এরকম প্রবলেম, স্যার ভর্তি করলে আমার বাচ্চাটার, এটা স্কুল না, এটা একটা মানে হাসপাতাল হবে ওর জন্য, চিকিৎসালয়। পরে স্যার সুপারিশ করে দিলেন। তারপর দেখলাম ওয়েটিং লিস্টে সব শেষে ওর নামটা ছিল। পরে ভর্তি করালাম। ভর্তি করানোর পরে যিনি ক্লাস টিচার ছিলেন সামিনা মিস, উনি অনেক হেল্প করছে, এবং ও তো খেতে পারতো না, শুকনা খাবারগুলো খেত, যেমন রুটি, পোলাও, মুড়ি। তো ক্লাস টিচার বলতো ওকে অন্য টিফিন দেওয়ার দরকার নেই, আপনি 1 বক্স মুড়ি দেবেন, আমি ওকে মুড়ি খাইয়ে দেবো। প্রথম দিন হচ্ছে ওর প্রিন্সিপাল ম্যাডাম ওকে কেয়ার করছেন। ও যখন স্কুলে ভর্তি হয়েছে, একদিন ওনার মেয়ে ওনাকে মেসেজ দিয়েছে ফোনে, ও তখন কিন্তু প্লেতে পড়ে, কথা বলা শিখে নাই। মিসের মোবাইলটা পড়তেছে, মা আমার কানে ব্যথা, ইংরেজিতে লেখা ছিল। তখন কিন্তু প্লেতে পড়ে না, ও কথা বলতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে, কিন্তু সে ইংরেজি সে রিডিং পড়ে বলছে মা আমার কানে ব্যথা। বলার পরে মিস বলছে যে ছেলেটা অসাধারণ, এর টেক কেয়ারটা অন্যভাবে করতে হবে। এবং উনি যতদিন ছিলেন, ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ছে, উনি সার্বিকভাবে হেল্প করছে একদম সব বিষয়ে। এমন হয়েছে দেখা গেছে পরীক্ষা দিতে গেছে, খাতার উপরে বমি করে দিছে, তখন ওই টিচার ওটা পরিষ্কার করায় আবার ওই নির্দিষ্ট সময় দিয়ে ওর পরীক্ষা আলাদাভাবে নিছেন। সাফিনের বর্তমানে বয়স কত আপা? 16 বছর প্লাস। আপনি কখনোই তাকে কোনো স্পেশাল স্কুলে দেন নাই? জি না, সরাসরি মেইন স্ট্রিম স্কুলে দিয়েছেন। জি। কেন সেটা করলেন? আমার নিজের কাছেই নিজের পণ ছিল যে ওকে আমি নর্মাল স্কুলে পড়াবো। ইভেন ওর বাবাও মাঝে মাঝে বলতো যে মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে স্কুলে দিয়ে দিই আমরা, তাহলে ওর হয়তো ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি হবে। কিন্তু আমি জেদ করে আমি কোনোদিনও একদিনের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে স্পেশাল স্কুল ওখানে দিইনি। শুরু থেকেই তাকে আমি নর্মাল স্কুলে পড়াইছি, এবং PSC JSC ওদের ছিল না, SSC সব কিন্তু নর্মাল বাচ্চাদের সাথে কম্পিট করে সে পরীক্ষা দিয়েছে। সে কিন্তু কোনো স্পেশাল সুবিধা নিয়ে কোথাও পরীক্ষা দেয়নি। এই যে জার্নিটা শুরু করলেন সাফিনের 3 বছর বয়স থেকে, জি। সেই সময়ে যে সত্যটার সম্মুখীন আপনারা হলেন, মানে সাফিনের মা বাবা, এই যে একটা কঠিন সত্য, এই সত্যটা যখন জানলেন, অনুভূতিটা কি হয়েছিল? আমরা অ্যাকচুয়ালি ভেঙে পড়িনি দুজনের একজনও। আমাদের দুজনের অনুভূতি ছিল যে ওকে ওর মতো করে তৈরি করা, যেন ও সমাজে এবং ওর ব্যক্তিগত জীবনে ওর কাজগুলো যেন ও ঠিক মতো করতে পারে। এটা আমাদের মানে দুজনেরই একটা কমিটমেন্ট ছিল। আমরা ভেঙে পড়িনি দুজনের একজনও।
সঠিক সাপোর্টটা দেওয়া যায়, তার আরও উন্নতি ঘটানো যায় সেই চেষ্টাটা করেছেন, জি। তাই তো? জি। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও ফিরবো আপনার কাছে। তোমাকে কিন্তু আজকে অনেক চমৎকার দেখাচ্ছে, তোমার পাঞ্জাবিটা খুব সুন্দর কালারের, তোমাকে খুব মানিয়েছে। জি, আয়নায় তোমাকে দেখেছো? দেখি নাই, তবে দেখলাম যে হ্যাঁ খুবই মানাচ্ছে এটা। তুমি না দেখে কি করে বুঝলে যে তোমাকে খুবই মানাচ্ছে এটা? শুধু খালি একটু নিচে তাকিয়েছি, আর কিছু দরকার পড়ে নাই। আচ্ছা, নিজের দিকে তাকাই দেখছি, খালি বিষয়টা অনুধাবন করছি যে হ্যাঁ দারুণই তো মানাচ্ছে। আসলে দারুণ মানিয়েছে এবং তোমাকে দারুণ দেখাচ্ছে আজকে। একটু হ্যাপি হও। বাবার সাথে কিভাবে সময় কাটে সাফিনের? বাবার সাথে কোনোদিন থাকতেও পারি না, 2-3 দিন সপ্তাহে যা থাকে ওতেও মাঝে মধ্যে দেখা যায় আবার জরুরি কাজ থাকে, ওর জন্য সময়ও দিতে পারে না। আচ্ছা, রাতে আসলে ঠিকই মানে আসে, আমাদের কাছে আসে, বা মেসেজ দিলেই প্রথমে মানে পরিবারের কথাই জিজ্ঞেস করে। সাফিন, তোমার এই জার্নিতে মা কিভাবে তোমাকে সহযোগিতা করেন, বাবা কিভাবে সহযোগিতা করেন, সেই বিষয়টা জানবো একটা বিরতি নিয়ে ফিরে, কেমন? জি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। বিরতির শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছে আলোচনায়। সাফিন, বিরতিতে যাবার আগে তোমার কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম, যে এই যে তোমার জার্নি, তুমি স্কুলে পড়াশোনা করলে, এখন কলেজে এখন বর্তমানে পড়াশোনা করছো, পাশাপাশি দৈনন্দিন যে জীবনযাপন, এই বিষয়গুলোতে আসলে মা কিভাবে তোমাকে সহযোগিতা করেন? একটা সময় এমন ছিল যখন আমার স্কুল আর আম্মুর অফিস একদম পাশাপাশি। তখন কি হইতো, আম্মুর কাছে যেতাম, টিফিনের সময় যেতাম, নচেত ছুটি হওয়ার পরে যেতাম, যদি থাকতো অপেক্ষা করতাম, তারপর আসতো, কথা বলতাম, তারপর আম্মু বাসায় নিয়ে যেত একদম বিকালের পরে, তারপর স্বাভাবিকভাবে আমার কাজকর্মগুলা করতাম। তুমি কি মায়ের কাছে সহযোগিতা করতে তখন? করতাম, টুকটাক কাজে করতাম কম বেশি। আর বাবার কাছে সহযোগিতা করতে? তাও করতাম টুকটাক। হ্যাঁ। আর বাবা কিভাবে তোমাকে সাপোর্ট দিতেন? বাবা আমাকে অনেক ইন্সপাইরেশন দিতেন। তাই বলতেন যে সাফিন, তুমি চেষ্টা করো, ভালো করে পড়াশোনা করো, তুমি হ্যাঁ অনেক কিছু করতে পারবে, হ্যাঁ তাই না? হ্যাঁ এটা অনেক বড় একটা বিষয়। হ্যাঁ। অনেক হ্যাঁ। ধন্যবাদ তোমাকে সাফিন। সুলতানা রাজি আপা, আপনার তো একদিকে চাকরি ছিল, আরেকদিকে সংসার সামলাতে হয়েছে, আবার আপনার একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান সাফিন। কিভাবে এই তিনটা বিষয়কে আপনি ম্যানেজ করেছেন? ঘরে বাইরে দু জায়গাতেই চ্যালেঞ্জের। আপনার স্কুলে যখন ওকে আমি স্টেবল করতে চাইছি, টিচারদের সাথে সবসময় কথা বলছি, ওকে ডাক্তার এটা এটা বলছে, এভাবে করতে বলছে, ওকে এটা করতে বলছে, টিচাররা ওভাবেই মেনটেন করতেন। বাসায় আমি নিজে করতাম, বা ওর বাবা তো মানে সব কিছুতেই সাপোর্ট করছে, কোনো দিন কোনো কিছুতে বলে নাই যে এটা হবে না, করা যাবে না, এটা পারবো না, এটা হচ্ছে না। কিন্তু কখনো কখনো উনি মত দিয়েছেন যে এটা করো ভালো হয়, ওটা করো ভালো হয়। আমার যদি মনে হয়েছে যে ওটা ভালো হবে ওর জন্য করেছি, নচেত করিনি। তো দেখা গেছে সাফিনের ডিসিশনটা ম্যাক্সিমাম টাইমেই আমি নেই। ওর জন্য কোনটা ভালো কোনটা মন্দ এই ডিসিশনটা আমি নেই। তবে এত বেশি চঞ্চল, ধরে রাখা যাচ্ছে না। একবার আমি লাঞ্চ করেছি, ওকে ওর বাবা রেখেছে, ওর বাবা আবার আমার কাছে দিয়েছে, তারপরে ব্যাচে উনি লাঞ্চ করেছেন। মানে আমরা দুজন সমন্বয় করার চলার চেষ্টা করছি, এবং সে সবসময় আমাদের হাত ধরেছিলেন, হাত কখনো ছাড়েননি। আর বাসায় তো আমি বলেছি যে আমার সাথে আমার শাশুড়ি থাকতেন, আমার বাবা মা ছিলেন, আমার ছোট ভাই বোন ছিলেন পালাক্রমে, আমার ননদ ছিলেন, আমার ভাসুরের ছেলেরা ছিল, ওরা সবাই মানে পালাক্রমে হেল্প করছে আমাকে, আমি আসলে একা কিছু করিনি। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন চলে যাব সাফিনের বাবার কাছে। শুনবো প্রিয় সন্তান সাফিনকে নিয়ে সাফিনের বাবার অনুভূতির কথা, ভাবনার কথা। দু হাত বাড়িয়ে দাও। তো আমার ছেলে যখন বয়স 3 বছর, তখন একজন ডাক্তার হিসেবে আমি প্রথমে
ওর কিছু সমস্যা আমি দেখতে পাই, যেমন কথা বলার শুরুটা অনেক দেরিতে, মানে কোনো কথা বলে রেসপন্স করতো না, আই কন্ট্যাক্টটা ছিল না, আর মানে একদিকে সে তাকিয়ে থাকলে একদিকে তাকিয়ে থাকতো। তখন আমার কাছে মনে হয়েছে যে ওর কিছুটা মানসিক বিকাশের প্রবলেম মনে হচ্ছে। এবং আমি যদিও পেশার চিকিৎসক, যার কারণে আমি হয়তো ওভাবে সময় দিতে পারি নাই, কিন্তু আমার স্ত্রী অনেক মনোযোগী, এবং সে যদিও জব করে কিন্তু জবটাকে সে প্রাধান্য না দিয়ে ছেলের কেয়ার নেওয়ার জন্য অনেক বেশি সময় দেয়, অনেক বেশি। সে চাকরিটাকে অনেক ইগনোর করে সে ছেলের মানে কাউন্সিলিংয়ের জন্য মনোযোগ দেয়। এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে দেখতে পাই যে ও অনেকটাই নর্মালের দিকে চলে আসছে। প্রথমে ক্লাসে সে অন্যদের বাচ্চাদের ডিস্টার্ব করে, অমনোযোগী হয়, টিচারদের কোশ্চেন করে, অভ্যন্তর কোশ্চেন করে। সবচেয়ে যেটা হলো যে ওর জানার কৌতূহলটা সবচেয়ে বেশি ছিল, এবং কিছু কিছু বিষয় দেখা গেছে সে টিচারের চাইতেও অনেক বেশি জ্ঞান রাখে। তো এইটা হয়তো অনেক সময় টিচারকে ইরিটেট করেছে, সেটার জন্য আমাদের অনেক কমপ্লেন এসেছে। কিন্তু তারপরেও আমরা টিচারদের সঙ্গে কথা বলে এমন ধৈর্য হারা হয়নি। আমি পেশায় যেহেতু একজন চিকিৎসক, তথাপি আমি চাই যে যেহেতু আমার ছেলে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে অনেক ভালো, সেই হিসেবে আমি চাই যে আমার ছেলে একজন দেশের স্বনামধন্য প্রকৌশলী হিসাবে সবাই জানবে, এটাই আমার প্রত্যাশা। তার এই মানে সফলতায় আমি অনেক গর্ববোধ করি, এবং আমি নিজেকে একজন এই স্পেশাল ছেলে বাবা হিসাবে নিজেকে গর্ববোধ করি। এবং অন্যান্য এ ধরনের স্পেশাল বাচ্চাদের বাবা মা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বলার একটাই, প্লিজ আপনারা ধৈর্যহারা হবেন না, আপনারা হতাশ হবেন না, আপনারা লেগে থাকুন, নিশ্চয়ই এখান থেকে ভালো কিছু আপনারা পেয়ে যাবেন। আপনাদের বাচ্চাদের সফলতা আমি কামনা করি। যত্ন নিন আপনার বাচ্চার, নিশ্চয়ই ভালো কিছু আপনারা পাবেন, এটাই আমার প্রত্যাশা। আমি যেটা দেখেছি ওকে, যেটা আমি বলি, তো আমি কোনো একটা জিনিস যখন বুঝি না তখন আমি ওর হেল্প চাই, ও এত সুন্দর সমাধান দেয় যেটা আমি কল্পনা করতে পারি না। মানে এত দ্রুত সমাধানটা দেয় এবং খুবই র্যাপিড, যেটা আমি হয়তো অনেক টেনশন থাকি কিন্তু সেটা 1-2 মিনিটের মধ্যে আমার এটা সলভ করে দেয়। সে ইলেকট্রনিক্সের কোনো সমস্যা, আমার মোবাইলের সমস্যা, আমার একটা হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম হলো বা কোনো একটা ডিভাইসের সমস্যা হলো, এটা সে এত দ্রুত সমাধান করে দেয়, যেটার জন্য আমি খুবই নিজেকে প্লিজড যে না, ও অনেক ভালো এই দিক দিয়ে। বাবা হিসাবে এটা আমি অনেক গর্বের জায়গায়, এবং আমি অনেক গর্ব ফিল করি। আমি হয়তো প্রত্যাশা করি নাই যে আমার ছেলে, আমি হয়তো ভাবছিলাম এক সময় যে হয়তো ওকে আমাকে সারা জীবনের জন্য বোঝা হিসেবে আমাকে দেখতে হবে, কিন্তু আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমার মনে হয়, আমি মনে করি ও আমার একটা সম্পদ, ও ভবিষ্যতে আমাকে ভালো কিছু দেবে। পরিবারের সাপোর্টটাই আমি মনে করি এখানে অনেক মুখ্য। আমরা ডাক্তারদের সঙ্গে কাউন্সিলিং করেছি, কথা বলেছি, তারা শুধু বলছে যে আপনাদের এখানে সময় দিতে হবে, আপনাদের ধৈর্য ধরতে হবে, আপনাদের কাউন্সিলিং করতে হবে, বাচ্চার পাশে থাকতে হবে, কোনোভাবে তার কোনো আচরণে কোনো ধরনের নেগেটিভ রিয়াকশন দেখানো যাবে না, সেটা ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। এবং সেই কাজটি আমরা হাজব্যান্ড ওয়াইফ করছি, এবং আমাদের দুইজনের মধ্যে এই বোঝাপড়াই ছিল যে আমরা ধৈর্যের সঙ্গে এটা মোকাবেলা করে যাব। আমি যতটুকু সময় দিতে পেরেছি আমি করেছি, বাট আমার এখানে স্ত্রীর ভূমিকা বেশি। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরস্পরের বোঝাপড়াটা তো অবশ্যই খুবই মুখ্য, কারণ অনেক সময় দেখা গেছে যে একটা বিষয় আমি হয়তো বলছি যে না, এটা আর সম্ভব না, তখন সে আমাকে, আমার ওয়াইফ বলছে যে না, এটা এভাবে করলে এটা আমরা ওভারকাম করতে পারবো। সে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছে, যে আমি যখন হয়তো হতাশ হয়ে গেছি যে না, এটা আমরা এখান থেকে মনে হয় বেরোয় আসতে পারবো না, আর আমরা এখানে থেকে যাবে, তখন সে বলছে না, ভেঙে পড়া যাবে না, আমরা এইভাবে এটা করলে হয়তো বা এখান থেকে বেরোয় আসতে পারবো। আমার ছেলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে ডাক্তারের পরামর্শের চাইতে আমার ওয়াইফের পরামর্শটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি, কারণ সে সর্বক্ষণিক তার কেয়ার নিতেন। আমার স্ত্রীর অবদানটাকে আমি কোনোভাবেই কোনো কিছু দিয়েই মূল্যায়িত করতে পারবো না, তার অবদানটা আসলে সবচেয়ে বেশি ছিল, এবং তার জন্য আমার দোয়া এবং শুভকামনা থাকবে। তার প্রতি আমার আজীবন কৃতজ্ঞ আমি। দু হাত বাড়িয়ে দাও।
জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার করে আপনার অনুভূতির কথা শেয়ার করেছেন আমাদের দর্শকদের সাথে। সুলতানা রাজিয়া আপা, আপনার এই বিশেষ পথ চলায়, যেহেতু আপনার সন্তান একজন ADHD, তো তাকে নিয়ে পথ চলাটা একদমই সহজ ছিল না। আপনার এই বিশেষ পথ চলায় সবচেয়ে বেশি সাপোর্ট আপনি কার কাছ থেকে পেয়েছেন? আমার মাই সবচেয়ে বেশি সাপোর্ট করছে ঘরে, আর বাহিরে আমাকে সাপোর্ট করছে তার এক বান্ধবীর মা আছে, ওর নাম রূপা। মানে ও নিজের সন্তানদেরকে যেমন ভালোবাসছে, আমার সন্তানদেরকেও সেম একই ভালোবাসছে। শাফিনের গণিতের প্রতি যে একটা বিশেষ আগ্রহ রয়েছে এবং তার প্রতিভা রয়েছে সেই বিষয়ে, অসাধারণ মেধাবী ছেলে সে, এবং গণিত বিষয়ে অসম্ভব পারদর্শিতা তার, এই বিষয়টা আপনি কখন এবং কিভাবে বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি এটা আমরা বুঝতে পারিনি। যখন আমরা কাউন্সিলরের কাছে নিয়ে যাই কাউন্সিলিং করার জন্য, তখন ওনারা ওর সব একাডেমিক মার্কশিটগুলো চায় এবং ওর সাথে কথা বলে ঘন্টা ধরে। কথা বলার পরে উনি বের হয়ে আমাকে ডিসিশন দিলেন যে আপনার বাচ্চাটা অসম্ভব মেধাবী, ওর হচ্ছে যে সাধারণ শিক্ষা ব্যবস্থা আমাদের যেটা, এটা যে মানে শিক্ষার যে এলিমেন্টস আছে এর চেয়ে বেশি ক্ষুধা ওর দরকার। আপনি বাচ্চাটাকে অ্যালোহাতে দেন, আর হচ্ছে আপনি বাচ্চাটাকে ব্রিটিশ কাউন্সিলে দেন। সাইকিয়াট্রিস্টই এটা অ্যাডভাইস করেছিল। তারপরে আমরা ওকে অ্যালোহায় দিয়েছি এবং ব্রিটিশ কাউন্সিলেও আমরা যোগাযোগ করেছি। আচ্ছা, এবং তারপর কি করলেন? জার্নি শুরু হলো আরেকটা নতুন, তাই তো? জি, অ্যালোহাতে দিলাম। দিতে গেলে প্রথমেই তারা নিতে চাইলো না, অনেক বেশি চঞ্চল। মানে আমি যেখানে ওকে দিতে গেছি সেখানেই শুরুতে আমি হোঁচট খেয়েছি। তারপরে আমি ওনাদের সাথে কথা বলেছি, মানে আমি নিজে ওনাদের সাথে কাউন্সিলিং করেছি যে আসলে বাচ্চাটা আমার এরকম প্রবলেম, আপনি কিছুদিন নিয়ে দেখেন, যদি ডিস্টার্ব করে তাহলে আর রাখবেন না। পরে উনি অ্যালোহার যিনি ছিলেন সেন্টার পরিচালক, উনি বললেন ঠিক আছে করুক। তখন মানে 2-3টা ক্লাস হওয়ার পরে যখন দেখছো মানে ম্যাথে এত এক্সিলেন্ট, পরে পিছনে আর ফিরে তাকাতে হয়নি, ওখানে কন্টিনিউ করছে এবং প্রত্যেকটা পরীক্ষাতে তার A+ স্কোর ছিল এবং সফলতার সাথে সে ওই আপনার অ্যালোহা কমপ্লিট করছে। আমি শুনেছি অনেক পুরস্কার সে অর্জন করেছে বিভিন্ন কম্পিটিশন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেগুলি কি সবই গণিত ভিত্তিক ছিল? শুধু গণিতের উপরে ছিল না, অন্যান্য বিষয়ের উপরেও তার ছিল। সে এখন নিজে জার্মান ভাষাও সে রপ্ত করেছে। প্রোগ্রামিং, জি প্রোগ্রামিং সে খুব ভালো প্রোগ্রামিং করতে পারে। কলেজের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে সেখানে সে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে যে আমাদের যে বাংলাবিদ হয়, বাংলাবিদের ওই প্রোগ্রামটা টিভি রাউন্ডের আগের রাউন্ডে সে বাদ হয়ে গিয়েছিল। মানে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু সে নিজে থেকেই অ্যাটেন্ড করে, আমরা যে তাকে উদ্বুদ্ধ করে দিই তা না। সে যখন থেকে বুঝতে শিখছে, ভালো লাগা তৈরি হয়েছে, কুইজ প্রোগ্রামগুলো বিশেষ করে যেগুলো সে নিজেই যায়। তারপরে এই যে বিভিন্ন ওই যে SSC পরীক্ষার পরে মেধা যাচাই যে পরীক্ষাগুলো হয়, উদ্ভাস করে, সায়েন্স ফিকশন করে, সায়েন্স ক্লাব করে, প্রত্যেকটা পরীক্ষাতেই সে কিন্তু প্লেস করেছে। বাহ! তারপর PHC-তে আপনার 600-র মধ্যেও 586 পেয়েছিল, A+ রেজাল্ট ছিল। আর HSC-তে 1300-র মধ্যে ও 1152 নাম্বার পেয়ে SSC পাস করেছে। বলেন কি? ওটাতেও তার A+ ছিল। বাহ, চমৎকার। জি আপা, খুব ভালো লাগছে আসলে এই সফলতার গল্পগুলো শুনতে। তো আমি এখন শাফিনের কাছে চলে যাব যে সে কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি কি পুরস্কার পেয়েছে ওর কাছ থেকে জেনে নিই। জি শাফিন, এই যে মা বলছিলেন যে তুমি অনেক অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এবং সেখানে সফল হয়েছো, অনেক পুরস্কার তোমার ঝুলিতে, অনেক সফলতা তোমার ঝুলিতে জমা হয়ে গেছে। তুমি যদি সেই বিষয়গুলো নিয়ে একটু আমাদেরকে বলো। প্রথমে 2019 সালে যে অ্যালোহার যে আন্তর্জাতিক যে প্রতিযোগিতা হয়েছিল সেটাতে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসছি। এর আগে 2018 সালে জাতীয় পর্যায়ের যে প্রতিযোগিতা ছিল অ্যালোহার, সেটাতেও গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। তারপর 2020 সালের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সে একই ধারা ছিল, চ্যাম্পিয়ন হয়েছো। হ্যাঁ, গ্র্যান্ড চ্যাম্পিয়ন। 2021-এও একই ধারাবাহিকতা ছিল, মানে সেখানেও গ্র্যান্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ। আচ্ছা, তারপর আন্তর্জাতিক পর্যায়ে যে পুরস্কারগুলো পেয়েছো সেগুলো সম্পর্কে যদি একটু বলো। চীনের ফোসান শহরে হয়েছিল আন্তর্জাতিক পর্যায়ে সেই প্রতিযোগিতা। জি জি, তুমি অংশগ্রহণ করেছিলে। এটা একটা হোটেলে আয়োজিত হয়েছিল। সেই সকাল থেকে শুরু করে একদম বিকাল গড়িয়ে গিয়েছিল আয়োজন সম্পূর্ণ শেষ হইতে। তারপর
সেখানে আমরা অনেক আনন্দ করলাম। তারপর ওই যে ওই বিশেষ যে 5 মিনিটের মুহূর্তটাই ছিল এক ধরনের একটা নার্ভাস মোমেন্ট। তারপর কোন রকম দিয়ে গেছি, প্রতিযোগিতা ছিল গণিতের উপর। হ্যাঁ, অনেক সবকিছু ঠিকঠাকই চলছিল, শুধু একটা একটা ঝামেলা হয়ে গেছে, ওইটার কারণে মানে সর্বোচ্চ পুরস্কারটা পাওয়া যায় হাতছাড়া হয়ে গেল। তো সেখানে সর্বোচ্চ পুরস্কার পাওনি, কিন্তু তুমি তো পুরস্কার পেয়েছো। হ্যাঁ, সেটা কি ছিল? চ্যাম্পিয়ন। সেখানে তুমি চ্যাম্পিয়ন হয়েছো। আগেরগুলো যেগুলো বলছি ওটা ছিল গ্র্যান্ড চ্যাম্পিয়ন। এখানে তুমি গ্র্যান্ড চ্যাম্পিয়ন হতে পারোনি, শুধু চ্যাম্পিয়ন হয়েছো। হ্যাঁ হ্যাঁ। তার জন্যই অনেক মন খারাপ হয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ। দর্শক, আমরা বুঝতেই পেরেছি শাফিনের অনেক অনেক সফলতা রয়েছে, অনেক প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করেছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, এবং সফল হয়ে ফিরেছে, অনেক পুরস্কার পেয়েছে, যেগুলো আসলেই অসাধারণ অর্জন। আমরা এখন দেখে নেব শাফিনের এই প্রাপ্তিগুলো কী ছিল, কি কি পুরস্কার সে অর্জন করেছে। দুহাত বাড়িয়ে দাও, দুহাত বাড়িয়ে দাও। তুমি তখন চায়নায় গিয়েছিলে, তাই না, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে? চায়নার আমি চিনতাম না তখন, কিভাবে জানি আমি মা আর ছেলে চায়নায় ঘুরে বেড়াইছি, এক্সপ্লোর করছি বাহ। কোন রকম। এয়ারপোর্টে যাওয়া আর আসাটা ছিল একটা যুদ্ধের মতো, কিন্তু সেখানে আমি কিভাবে জানি নিজে নিজে বুঝে বুঝে গেলাম, বের হয়ে আসলাম। তাই নাকি? হ্যাঁ তুমি কি মাকে পথ দেখিয়ে নিয়ে গেলে? হ্যাঁ। বাহ, কি চমৎকার লাগছে। শাফিন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চায়না গেল, এবং সেখানে সে তার মাকে সাথে করে নিয়ে গেল, এবং সে নিজে নিজে পথ চিনে চিনে মাকে নিয়ে গেল। এটা কিন্তু অসাধারণ একটা প্রাপ্তি নিশ্চয়ই শাফিনের আম্মুর জন্য। কি আপা, আপনি তো চিনতেন না কিছু? শুধু চেনা না, মানে ছেলে, আমি মনে করি যে আল্লাহর মানে শাফিন হলো আমাদের জন্য ব্লেসিং। ওর জন্য আমি ফার্স্ট প্লেনে উঠেছি, এর আগে আমার প্লেনে ওঠার অভিজ্ঞতাই ছিল না। আচ্ছা, তারপর? এবং ইমিগ্রেশন, ফ্লাইটে যাওয়া, ওখানে গিয়ে চেক ইন চেক আউট সব কিছু, এভরিথিং, লাগেজ দেওয়া, আপনার বোর্ডিং পাস নেওয়া, সবই শাফিন নিজে দেখে দেখে করে দিছে। আমি তখন কিছুই মানে নিজে থেকে কিছুই করতে পারিনি, পুরো শাফিন করে দিয়েছে। মা এখানে আসো, ওখানে যাও, এখানে দাও, ওখানে করো, শাফিন এইভাবে। কোন ক্লাসে পড়তো? ক্লাস 5-এ। ক্লাস 5-এ? জি এবং সে ছেলে আপনাকে চিনে নিয়ে গেল, পথ চিনিয়ে চিনিয়ে। জি অসাধারণ। এর থেকে গর্বের আর কি হতে পারে আপা, তাই না? জি। দর্শক, শাফিন এবং তার পরিবারের এই সফলতার গল্প শুনতে আমার তো খুবই ভালো লাগছে, এবং আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে। তো গল্প শোনা আরও অনেক বাকি রয়ে গেছে, আমরা শুনবো, তবে আরও একটি বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। দুহাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দুহাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। শাফিন, বিরতিতে যাবার আগে আমরা তোমার অর্জনগুলো নিয়ে কথা বলছিলাম, যে তোমার তো অনেক অনেক সফলতা, অনেক অনেক অর্জন। তো এই যে এত এত অর্জন করেছো, এত এত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, এত এত সফলতা পেয়েছো, এর মাঝে কোন সফলতাটা বা কোন অর্জনটা অনেক বেশি ভালো লাগে শাফিনের?
আমার কাছে মনে হয় ওই যে 2019 সালের যে আন্তর্জাতিক প্রতিযোগিতা, ওটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হলো। চীনে যেটা হয়েছিল ওইটার মাধ্যমে আমি প্রথমবার প্লেনে উঠছি, উড়োজাহাজে উঠছি, মাকে নিয়ে উঠা হয়েছে। সাফিন তো পড়াশোনা করছে, বিশ্ববিদ্যালয়ে যাবে সামনে, এরপর পড়াশোনা শেষ হবে, এরপর সাফিন কি করবে? জব করব কোনো আইটি সেক্টরের কোম্পানিতে, আচ্ছা, ভালো একটা পজিশনে দাঁড় করিয়ে নিজেকে। এটা কি দেশে না বিদেশে? প্রাথমিকভাবে দেশে, কিন্তু চেষ্টা করব বিদেশে সেটেল করার, তাও না হলে দেশেই করব। তুমি যে জার্মান ভাষা শিখেছো, এটা কেন শিখেছো? আমাকে একজন পড়াই তো, তাকে দেখে দেখে যে উনিও শিখতেছে আমিও একটু শিখি সেখান থেকে? হ্যাঁ। আচ্ছা, কারোর ভালো। কাছে যাওয়ারও দরকার হয় নাই। তুমি কি এটা নিজে নিজে শিখেছো? না, একটা অ্যাপের মাধ্যমে শিখছি। এই যে ভাষাটা শিখলে শুধুমাত্র ভালো লাগা থেকে, নাকি তোমার অন্য কোনো প্ল্যানিং আছে? একদিকে তো ভালো লাগা, অন্যদিকে ইউরোপে যাওয়ার মানে একটা ইচ্ছা থেকেই করা। ও আচ্ছা, খুব ভালো লাগছে তোমার কথা শুনতে। আবারও ফিরবো তোমার কাছে। সুলতানা রাজিয়া আপা, জি। ছেলের এই যে এত গর্বের একটা জার্নি, এত বড় বড় সফলতা, এত বড় বড় অর্জন, সাফিনের মা হিসেবে কতখানি গর্বিত করে আপনাকে? সাফিনের মা হিসেবে আমি সত্যিই খুব গর্বিত। পরীক্ষায় সবার শেষে ঢুকে কিন্তু সবার আগে বের হয়। গার্ডিয়ানরা বলে ছেলেটা এত দেরি করে ঢুকতেছে, এ তো কিছু লিখতে পারবে না। পাশে থেকে আর এক গার্ডিয়ান বলতেছে অপেক্ষা করেন, দেখবেন ও সবার আগে বের হয়ে আসছে। কয় তাহলে অ্যান্সার না লিখে বের হয়ে আসে? কয় নাম্বারও সবার চেয়ে বেশি পাবে। এগুলো আসলে সত্যি আমার জন্য খুব গর্বের ছিল। যখন সে প্রাইমারি স্কুলে যায়, অন্য বাচ্চাদেরকে টিচার লিখতে দিত 1 থেকে 10, আর ওকে লিখতে দিত 1 থেকে 40। ও 1 থেকে 40 লিখে খাতা বই ক্লাসে রেখে অন্য ক্লাসে চলে যেত, 2তে 3তে। সে প্লে নার্সারিতে থাকা অবস্থায় 2-3 পড়াগুলো সে রপ্ত করে ফেলেছিল। সে যখন কথা বলতে পারতো না, তখন সে বাংলা, অঙ্ক আর ইংরেজি, আমাদেরকে অঙ্ক ইংরেজি ওকে শেখাতে হয়নি। বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ইভেন নাম্বার, অড নাম্বার, যোগ বিয়োগ, এগুলো সে একা একাই শিখে নিয়েছিল। ইংরেজি সে রিডিং পড়তে পারতো। যখন আচ্ছা। সে 3 বছর পর্যন্ত কথা বলতে পারতো না, কিন্তু ওই 3 বছরের মধ্যে সে ইংরেজি রিডিং পড়তে পারতো। আমরা নিজেরা খুব অবাক হয়ে যেতাম। ওর বাবার মেডিকেল সায়েন্সের বইগুলো ও রিডিং পড়ে শোনাতো আমাদেরকে, কিন্তু ও কিন্তু কথা বলতে পারে না। এটা কিভাবে সম্ভব? আল্লাহ জানে ভালো, আমরা আসলে এটা বলতেও পারি না, আমরা শিখায়ও নেই, আমাদের এটা জানাও নাই। কিন্তু সে মেডিকেলের বই রিডিং পড়ে শোনাতো, যারা শুনছে তারা খুব অবাক হয়েছে। এবং একদম ছোট থাকতে, ক্লাস 2-3তে থাকতে, মোবাইলে কোনো প্রবলেম, আপনার যার যে কোনো প্রবলেম, সে মোবাইলের প্রবলেমগুলো সে সলভ করে দিতে পারে। আপনি এই পাশ থেকে যদি মোবাইল টিপেন, তাহলে ও পাশ থেকে বলতে পারবে আপনি কোন কোন ডিজিট টিপলেন, কী টিপলেন। কিভাবে পারো তুমি এগুলো? ডিজিটগুলো যেভাবে চাপতেছিল, ওটার মানে ইয়েগুলো মানে জানতাম যে কোথায় কোন নাম্বারটা চাপলে ইনপুট হয় বা বিষয়গুলো তখন জানতাম। শিক্ষক যখন বোর্ডে কাজ করতে শুরু করেন, গাণিতিক সমস্যা নিয়ে কাজ করতে শুরু করেন, তখন তার শেষ করার আগে তুমি উত্তরটাও বলে দিতে পারতে। মানে দেখায় যে এটা কেমনে করে, পরে এটা যখন মাথায় আসে যেটা এভাবে ধরে করতে হবে, তখন আমি বলে দিতে পারতেছি যেভাবে আছে এভাবে করতে হবে, বলে দিই। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। আচ্ছা সাফিন, যদি 6054কে যদি আমি 6054 দিয়ে গুণ করি, এর ফলাফল কি আসবে? 36, 650, 916। মানে 36,00,000 650,916। এটা কিন্তু একটা বেশ বড় ডিজিটের গুণন ছিল, এবং সে গুণ করে সঠিক উত্তরটা দিতে পেরেছে। কিভাবে তুমি ব্রেন খাটিয়ে এরকম বড় বড় জটিল উত্তরগুলো সমাধান দিয়ে দাও? ব্রেন বড় সংখ্যা দিয়ে তখন কি করে সিগন্যাল দেয় যে তুমি এই বিষয়টাকে, তুমি এই বড় সংখ্যাটাকে 3টা বা 2টা সংখ্যায় ভাঙো, ভেঙে বর্গের সূত্র a+b বা a+b+c হোল স্কয়ার সূত্রে ভেঙে হিসাবটা করো, এরকম সিগন্যাল দেয় আর কি। আরেকটা যাই, এবার একটু ছোট করে দিই। এবার ধরো 4535-এর সাথে তুমি 7869 যোগ করো। 12,404। 12,404? হ্যাঁ। 12,404 মুখে মুখে এত বড় যোগ করাটা কিন্তু একদমই সহজ নয়, এবং যেটা আমাদের সাফিনের কাছে অনেক বেশি সহজ। আর
আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নগুলো তাকে করেছি এটা শাফিনের জন্য বেশ সহজই ছিল। এর থেকেও বড় বড় জটিল গাণিতিক সমস্যা সে মুখে মুখে সমাধান করে। অসাধারণ প্রতিভা তার। শাফিন, তোমার এই পথ চলাতে তোমার কাছে কি মনে হয় যে কোন কোন বিষয়গুলো আসলে তোমার জন্য বাধা সৃষ্টি করছে, বা কোন বিষয়গুলো দূর হয়ে গেলে তোমার এবং তোমার মতো যারা আছেন তাদের পথ চলাটা সহজ হবে? দৃষ্টিভঙ্গি পাল্টানোর প্রয়োজন। বিকারগ্রস্ত বললে ভুল হবে, আসলে এটা আসলে মানে যারা ভুল ধারণা পোষণ করে তাদের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন। যে বিষয়টা এতটাও জটিল না, এটা শুধু একটা অবস্থা, বিশেষ একটা অবস্থা, অন্য কিছুই না। তারা অন্য 10টা মানুষের মতো কাজ করতে পারবে, মানে এটা এটা রিয়েলাইজ করাইতে হবে। আমার মতো যারা আছে তারা মানুষ, তারা তো আর অন্য কোনো প্রাণী না যে এমন যে মানে অবজ্ঞা করে চলতে হবে, দূরে সরে থাকতে হবে, এমন তো না। ছোঁয়াচে রোগ না, এমন না তো, ছোঁয়াচে রোগ তো নয়। তার মানে বিষয়টা এমন হওয়া দরকার যে মানে স্বচ্ছ ধারণা, অর্থাৎ এই বিষয়ে স্বচ্ছতার জবাবদিহিতা এবং লোকজনকে বিষয়টা অবগত করার দরকার। এটাই তোমাদের উন্নয়নে, তোমাদের এগিয়ে যাওয়ার জন্য সমাজকে, রাষ্ট্রকে কি ধরনের উদ্যোগ নিতে হবে বলে তুমি মনে করো? রাষ্ট্রকে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে মানে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদের জন্য মেট্রো রেলের টিকিটেও আবার ছাড় দিচ্ছে, এরূপ সুযোগ সুবিধা দিতে হবে। তারপর প্রয়োজনে তাদের মানে কর্মসংস্থান করে দেওয়ার জন্য সাহায্য করতে হবে। তারপর সম্ভব হলে কিছু রাষ্ট্রকে মানে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এই খাতে কিছু ব্যয় করতে হবে যেন তারা মানে উঠে আসতে পারে। সেটাই সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত হতে পারে, তাই তো? হ্যাঁ, সমাজের মূলধারার সাথে যেন তারা চলে এসে তাল মিলে কাজ করতে পারে অন্য 10টা মানুষের মতো, সেই দিকে নজর রাখতে হবে। শাফিন, তুমি এবং তোমার মতো যে বন্ধুরা রয়েছে তাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বর্তমানে আসলে কি ধরনের বাধা রয়েছে বলে তুমি মনে করো? মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আর সাধারণ মানুষ যদিও মানুষ, কিন্তু তাদের থেকে একটু মানে অন্য ধরনের পরিবেশের দরকার। সকল সর্বস্তরের মানুষের জন্য যে উপযুক্ত পরিবেশ যেখানে সব মানুষই নিরাপদ, সেটার অভাব আছে। মানে স্বচ্ছতা, জবাবদিহিতা সমাজে এটা কম। এইগুলোর পরিবর্তন হওয়া দরকার, তাই তো? মানে প্রতিটা ক্ষেত্রে মানে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করলে রাষ্ট্র অনেকাংশে এগিয়ে যেতে পারবে। অবশ্যই, এবং সেক্ষেত্রে তোমাদেরও এগিয়ে যাওয়াটা সহজ হবে, তাই তো? অনেক অনেক ধন্যবাদ শাফিন তোমাকে, এবং তোমার এগিয়ে যাওয়ায় আরও সহজ হোক, সুন্দর হোক, এবং তুমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারো, সেই জন্য তোমার এই পথ চলে আমাদের শুভকামনা নিরন্তর থাকবে। জি। সুলতানা রাজি আপা, আপনার ছেলে, তাকে নিয়ে গর্ব করার অনেকগুলো বিষয় আছে। আপনার এই মুহূর্তে তার কোন কাজটাকে সবচেয়ে বেশি ভালো লাগার এবং সবচেয়ে বেশি গর্বের বলে আপনি মনে করছেন? নর্মাল বাচ্চাদের সাথে অকুপাই করে সে যে তার শিক্ষাটাকে চালিয়ে নিয়ে নর্মাল ধারার সাথে মিলে যেতে পারছে, এবং যে অবস্থা থেকে সে যাত্রা শুরু করছিল সেখান থেকে দিন দিন সে উত্তরণ করে যে এখন একটা স্বাভাবিক জীবনযাপন করছে, এটাতে আমি অনেক বেশি খুশি। আপা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনি আপনার অবস্থান থেকে, মানে শাফিনের মায়ের অবস্থান থেকে, যদি আজকে আমাদের যে পরিবারগুলোতে শাফিনের মতো সন্তান রয়েছে, বা যারা আজকেই জানলো যে তাদের সন্তানটি স্পেশাল নিড বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? যেসব পিতামাতার শাফিনের মতো সন্তান রয়েছে, আমি সেই পিতামাতাদেরকে বলবো ভেঙে না পড়ে সন্তানের জন্য ঢাল হয়ে দাঁড়ান, যেন ওদের সামনে চলার পথটা সহজ হয়, এবং ওরা যেন মূলধারার সাথে মিশে মূলধারার মানুষের চেয়েও ভালো কাজ করে সমাজকে তার প্রতিদান ফিরিয়ে দিতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। বিদেশে, অন্যান্য দেশে এই বাচ্চাদের জন্য স্পেশাল সুযোগ সুবিধা রয়েছে, তাদের পড়ালেখার ক্ষেত্রে, তাদের থেরাপির ক্ষেত্রে, তাদের পথ চলার ক্ষেত্রে, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে সেই সুযোগ সুবিধাগুলো নাই। পড়ালেখার ক্ষেত্রে তাদের শিক্ষাটাকে অবৈতনিক করা,
যা এই বাচ্চারা যারা রয়েছে তাদের সরকারি উদ্যোগে তাদের থেরাপির ব্যবস্থা করা আছে এখন কিছু কিছু, কিন্তু সেগুলো অত সাফিসিয়েন্ট না। সব মানুষ আমরা ওই সুযোগগুলোকে অ্যাভেল করতে পারি না। আমাদের আয়ত্তের মধ্যে ওই সুযোগগুলোকে এনে দেওয়া, যাতে এই বাচ্চাদের পথ চলাটাকে সহজ হয় এবং আমরা যেন এদিক ওদিক হাতড়ে না বেড়াই। সরকারি সুনির্দেশনার মধ্যে আমরা বাচ্চাগুলোকে বড় করে তুলতে পারি। প্রত্যেকটা স্কুলে এই ধরনের বাচ্চাকে ভর্তি করার জন্য নির্দিষ্ট একটা কোটা রাখা দরকার, যে এই বাচ্চারা যেন অন্য বাচ্চাদের চেয়ে যোগ্যতায় যদি কিছুটা কমও হয় তাদের ক্রাইটেরিয়া ঠিক করে দিয়ে তারা যেন নর্মাল স্কুলগুলোতে পড়তে পারে, এবং শিক্ষকদেরকেও সেইভাবে ট্রেনিং দেওয়া যে এই বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। প্রতি ক্লাসে 1-2টা করে বাচ্চা যদি নর্মাল বাচ্চাদের সাথে মিশতে পারে তাহলে আমাদের এই বাচ্চারা দেশের সম্পদ হবে আগামী দিনে ইনশাল্লাহ। সুষ্ঠু সুন্দর পারিবারিক পরিবেশটাও খুব বেশি জরুরি দরকার। দেখা যায় যে একটা বাচ্চা বিশেষ চাহিদা সম্পন্ন হলে বাবা টেক কেয়ার করেন না, অনেক সময় দেখা যায় সাথেও থাকেন না, সন্তান এবং তার ওয়াইফকে ফেলে চলে যান, মাকে একা হ্যান্ডেল করতে হয়, ছোট ভাই বোন যারা আছে তারা বড়জনের কেয়ার করে না। এক্ষেত্রে যদি সুষ্ঠু সুন্দর পারিবারিক পরিবেশ বজায় থাকে এই বাচ্চাদের ইমপ্রুভমেন্ট একদম কি বলবো ড্রামেটিক হয়, দিন বা দিন এরা উন্নয়ন করে। এবং আমাদের সবার পারিবারিক পরিবেশটাকে এই জন্য খুব যত্ন সহকারে সুন্দর সুখময় করা দরকার। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি দিয়েছেন এবং আমরাও বিশ্বাস করি যে আমাদের শাফিনদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের সার্বিক জীবনমান উন্নয়নে পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপা, আপনি একজন অসাধারণ মা, আপনাকে স্যালুট জানাচ্ছি। আর আপনার সন্তান সে যেন তার স্বপ্ন, তার মা বাবার স্বপ্ন, তার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে, সেই শুভেচ্ছা শুভকামনা সবসময় তার সাথে আমাদের পক্ষ থেকে থাকবে। অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ শাফিন এবং শাফিনের সাহসী মাকে আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আপা। আরটিভিকে ধন্যবাদ আমাদের এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা দেখলাম অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ADHD কিংবা অটিজম অথবা যে কোনো প্রতিবন্ধিতা, এগুলো কোনো স্বপ্নের শেষ নয়। একজন সন্তানের বিকাশে থেরাপি, শিক্ষা কিংবা চিকিৎসা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সবচেয়ে বড় শক্তি হলো পরিবার। একজন মা একা পারেন না, একজন বাবাও একা পারেন না, কিন্তু যখন একটি পরিবার একসঙ্গে দাঁড়ায় তখন সীমাবদ্ধতাগুলো ধীরে ধীরে সম্ভাবনায় রূপ নিতে শুরু করে। আমাদের শাফিনের গল্প আমাদের সেই বিশ্বাসকেই আরও দৃঢ় করে তুলল। আমাদের আজকের অনুষ্ঠানের শেষে সব বাবা মায়ের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, আপনার সন্তানের সঙ্গে প্রতিযোগিতা করবেন না অন্য কারো, তার পাশে থাকুন। তাকে অন্য কারো মতো বানানোর চেষ্টা নয়, বরং তার ভেতরের শক্তিকে খুঁজে বের করুন। প্রতিটি শিশুই আসলে অপার সম্ভাবনাময়, তাদের সম্ভাবনার জায়গাটা আলাদা। তাই তুলনা নয়, দরকার তাকে বোঝা, করুণা নয়, দরকার সম্মান, অবহেলা নয়, দরকার তার পাশে দাঁড়ানো। আর এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।